আচ্ছা, তাহলে আচ্ছা কেমিক্যাল কাইনেটিক্সটা প্রপারলি শুরু করার আগে কয়েকটা কথাবার্তা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে হয়তো এই কথাগুলো আগেও শুনেছো যে যে মানে ফিজিক্যাল কেমিস্ট্রিতে ২ রকমের থিওরি হয়। ২ রকমের থিওরি হয় যে একটা টাইপ 1 আর টাইপ 2। একটা থিওরিতে কোনো অ্যাসাম্পশন বা পস্তুলেটের উপর ডিপেন্ড করে না। এই দৈনন্দিন জীবনে আমরা যা দেখছি মানে নরমাল লাইফে যা দেখছি সেই এক্সপেরিয়েন্স গ্যাদার করা হয় এবং সেই এক্সপেরিয়েন্স থেকেই একটা স্টেটমেন্ট দেওয়া হয়। যেমন ক্লাসিক্যাল থার্মোডায়নামিক্সে যে কথাগুলো যে লগুলো আমরা পড়ি সেগুলো আমাদের কোনো অ্যাসাম্পশন বা পস্তুলেট থেকে হয়নি। সেটা ওই নরমালি যেটা অবজার্ভ করা হয় আমাদের দৈনন্দিন জীবনের চারপাশে সেখান থেকেই ওই স্টেটমেন্টগুলো বা ওই লসগুলো যেগুলোকে বলা হয় লস অফ মানে জিরোথ ল অফ থার্মোডায়নামিক্স, ফার্স্ট ল, সেকেন্ড ল এগুলো দাঁড়িয়ে আছে। আর আরেকটা টাইপের থিওরি হয় যেটা হচ্ছে অ্যাসাম্পশন বা পস্টুলেট থেকেই তৈরি হয়। মানে অ্যাসাম্পশন বা পস্টুলেট থেকে কিছু লস বা মানে কিছু পস্টুলেট তৈরি করা হয় এবং সেই অনুযায়ী মানে হয়তো কোনো আর কি কোনো পার্টিকুলার সিস্টেম স্টাডি করা হলো এবং তার যে রেজাল্ট কোনো একটা পার্টিকুলার প্রপার্টির যা রেজাল্ট পাওয়া উচিত মানে এক্সপেরিমেন্টালি যেটা পাওয়া উচিত সেইটা পাওয়া যাচ্ছে কিনা দেখা হয়। যদি পাওয়া না যায় তাহলে আবার ফিরে গিয়ে ওই লস বা পস্টুলেটকে আবার ঠিক করার চেষ্টা করা হয়। তো এরকম। হ্যাঁ, হ্যাঁ আমি পড়াচ্ছি। ভুলে গেছি বলতে। তো এরকম করা হয়। তো এই হচ্ছে গিয়ে ২ রকমের থিওরি হয় আরকি টাইপ 1 অ্যান্ড টাইপ 2। এবার এই কেমিক্যাল কাইনেটিক্স হচ্ছে এই মানে একটা পারফেক্ট ব্লেন্ডিং অফ 2 টাইপস অফ থিওরি এটা বলতে পারো। কেমিক্যাল কাইনেটিক্স এর একটা পার্ট আছে যেখানে কোনো পস্টুলেট বা অ্যাসাম্পশন নেওয়া হয় না। এটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টালি বা নরমাল রিঅ্যাকশন এ যা দেখা হয় সেটার উপর বেস করে একটা পার্ট করা হয়। আরেকটা পার্ট আছে যেখানে মানে কিছু লস বা থিওরিজ অ্যাজিউম করা হয় এবং সেটার তারপরে মানে সেই অনুযায়ী বাকি কাজগুলো করা হয়। তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এইটা যেটা বললাম সেটা একটুখানি এটা জাস্ট ছোট্ট করে জাস্ট একটু লিখে দিই। তাহলে কি বলছি যে থিওরিজ দাঁড়াও সরি। এটা আমার করা হয়নি। আচ্ছা, তাহলে যেটা বলছি যে থিওরিজ অফ সায়েন্স থিওরিজ অফ সায়েন্স সেটা হচ্ছে সেটা ২ রকমের হয়। একটা হয় হচ্ছে মানে ধরো আমি এইভাবে একটা লিখছি। একটা হচ্ছে টাইপ 1 যে টাইপ 1 এ কি হয় এটা বেসিক্যালি ডু নট ডিপেন্ড অন এনি অ্যাসাম্পশনস অর পস্টুলেটস সরি অর পস্টুলেটস আচ্ছা কে এসেছে একটা do not depend on any assumption or postulates. They are the generalization of experimental observations and experiences gathered। যেমন কি যেমন ওই মানে এক্সাম্পল হচ্ছে লস অফ ক্লাসিক্যাল থার্মোডায়নামিক্স বা থার্মোডায়নামিক্স লস অফ classical thermodynamics and
laws of ইলেকট্রোকেমিস্ট্রি, এইগুলো যে ফ্যারাডেস ল এগুলো হয় না, ইলেকট্রোকেমিস্ট্রি এইগুলো এটসেট্রা, এইগুলো। ঠিক আছে, এইটা এক টাইপের থিওরি আছে। আর একটা টাইপ অফ থিওরি হয় যেটা হচ্ছে ডিপেন্ড অন সার্টেন অ্যাজাম্পশনস আর পস্টুলেটস। যেমন ধরো ওই কোয়ান্টাম মেকানিক্স, তারপরে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এটসেট্রা, বা একটা পার্ট অফ কেমিক্যাল কাইনেটিক্স এইটা। আচ্ছা, এইটার পরে কেমিক্যাল কাইনেটিক্স, যেটা বলছিলাম যে কেমিক্যাল কাইনেটিক্স is the perfect blending of these two types of theories। এইটা মানে একটা পার্ট আছে যেটা আর কি ওই তোমার মানে একদম অ্যাজাম্পশন, মানে ওই প্রথমটা কোনো রকম অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর ডিপেন্ড করে না, মানে ওয়ান পার্ট অফ কেমিক্যাল কাইনেটিক্স such as মানে such as ওই লজ অফ মাস অ্যাকশন, তারপরে রেট অফ দ্য রিয়াকশন, তারপরে সবথেকে ইম্পর্টেন্ট টেম্পারেচার ডিপেন্ডেন্স, মানে আরহেনিয়াস ইকুয়েশন। এগুলো আমরা পড়বো, মানে তোমরা পড়বে আর কি, আরবার কে এসেছে। আরহেনিয়াস ইকুয়েশন, এইগুলো এইগুলো হচ্ছে বেসিক্যালি ওই ফার্স্ট কাইন্ড অফ থিওরি। এইগুলো এই সমস্ত জিনিসগুলো ফার্স্ট, মানে তুমি রাদার আমি লিখে দিচ্ছি যে টাইপ ওয়ান, টাইপ ওয়ান। আর আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে ওই মানে তোমার এগুলোকে বলা হয় মানে লজ অফ রেট থিওরি বলা হয় আর কি, যেমন হচ্ছে কলিশন থিওরি, ট্রানজিশন স্টেট থিওরি, ট্রানজিশন স্টেট থিওরি, তারপর ওই ইউনিমলিকুলার রিয়াকশনের মেকানিজমগুলো, যেমন হচ্ছে এই লিন্ডেম্যান মেকানিজম, এটসেট্রা। আর বেশি কিছু আমি বলছি না, এইগুলো সব হচ্ছে ওই টাইপ টু এর মধ্যে পড়ে। এইটা ঠিক আছে, রাখো। আচ্ছা, তাহলে এমনি ইন জেনারেল কেমিক্যাল কাইনেটিক্স ব্যাপারটা কি? চার্জারটা লাগাই বাবারে বাবা। আচ্ছা, ইন জেনারেল কেমিক্যাল কাইনেটিক্স ব্যাপারটা কি? কেমিক্যাল কাইনেটিক্স কিসের সাথে ডিল করে? কেমিক্যাল কাইনেটিক্স deals with the rate and mechanism of a chemical reaction।
or physical processes. এইটা কেমিক্যাল রিয়াকশনস এইটা। তাহলে কেমিক্যাল কাইনেটিক্স অ্যাকচুয়ালি কি? কেমিক্যাল কাইনেটিক্স ডিলস উইথ দ্য রেট অ্যান্ড মেকানিজম অফ কেমিক্যাল রিয়াকশনস অর কেমিক্যাল রিয়াকশন, বা সামটাইমস যেটাকে বলা হয় ফিজিক্যাল প্রসেসেস। এইটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। ঠিক আছে, তাহলে এইটা এবার শুরু করা যাক। তাহলে ইন্ট্রোডাকশনটা মোটামুটি বোঝা গেল। তাহলে কি বললাম, যে নর্মালি আমাদের সায়েন্সে বা ফিজিক্যাল কেমিস্ট্রিতে টু টাইপস অফ থিওরি হয়, যেখানে একটা থিওরি কোনো পস্টুলেট বা অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করে না, সেটা নর্মাল এক্সপেরিয়েন্স বা রেগুলার লাইফে কি হচ্ছে সেখান থেকেই থিওরি লসগুলো তৈরি হয়, যেমন ক্লাসিক্যাল যেমন থার্মোডাইনামিক্স, আবার বা আরও অন্য অনেক কিছু আছে। আর একটা টাইপ অফ থিওরি আছে যেটা লস বা পস্টুলেটের উপর ডিপেন্ড করেই তৈরি করা হয়, এবং তারপরে রেজাল্ট কি পাচ্ছি কোনো একটা পার্টিকুলার প্রপার্টি বা কোনো একটা পার্টিকুলার অবজারভেশনের জন্য, তবে সেটাকে সেরকম ভাবে ধীরে ধীরে মডিফাই করা হয়, আপ টু ডেট করা হয়। হ্যাঁ, করে যেমন অ্যাটমিক স্ট্রাকচারে আমরা পরিষ্কার অ্যাটমিক স্ট্রাকচারের হিস্ট্রিটা দেখেছি, যে বারবার কি রেজাল্ট পাচ্ছি সেই অনুযায়ী ফিরে গিয়ে একটার পর একটা মডিফাই করা হচ্ছে, সেরকমভাবে এক একটা থিওরি আসছে। তো কেমিক্যাল কাইনেটিক্স ইজ দ্য পারফেক্ট ব্লেন্ডিং অফ দিস টু টাইপস অফ থিওরি। এবং কেমিক্যাল কাইনেটিক্স অ্যাকচুয়ালি কি করে, অ্যাকচুয়ালি ডিলস উইথ দ্য রেট অ্যান্ড মেকানিজম অফ এ কেমিক্যাল রিয়াকশন অর ফিজিক্যাল প্রসেসেস। আচ্ছা, এবার কেমিক্যাল কাইনেটিক্সে আমরা কি প্রশ্ন করি, মানে কি আমরা প্রশ্ন করি এবং তার উত্তর কিভাবে দিই। আমাদের যেটা মেন প্রশ্ন কেমিক্যাল কাইনেটিক্সে, সেটা হলো যে when we talk about a chemical reaction, there are two types of aspects in which we are interested. সেটা কি? এক নম্বর প্রশ্নটা হচ্ছে, বা এক নম্বর কথাটা অ্যাসপেক্টটা হচ্ছে, how much extent of the reaction has been, বা অফ দ্য রিয়াকশন, বা আমি রিয়াক্ট্যান্ট বলি, মানে রিয়াকশানে তো একটা রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট থাকবে, তাহলে হাউ মাচ এক্সটেন্ট অফ দ্য রিয়াক্ট্যান্ট হ্যাজ বিন transformed into product, that is the equilibrium yield of the reaction. এইটা তাহলে প্রথম কথাটা যে প্রশ্নটা আমরা করি বা যেটা বোঝার চেষ্টা করি, যে একটা রিয়াক্ট্যান্টের কতটা প্রোডাক্টে কনভার্ট হলো, মানে যথেষ্ট টাইম অ্যালাউ করা হয়েছে, তাহলে একটা রিয়াক্ট্যান্টের মানে টোটাল মানে পুরো রিয়াকশনটা ধরে যথেষ্ট টাইম অ্যালাউ করা হয়েছে, পুরো রিয়াকশনটা হয়েছে, পুরো রিয়াকশনটা ধরে যে একটা রিয়াক্ট্যান্টের কতটা প্রোডাক্টে কনভার্ট হলো, যেটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম ইল্ড অফ দ্য রিয়াকশন। এইটা তাহলে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ দ্য ইল্ড। সেটা কি হয়, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ দ্য প্রোডাক্ট actually formed at equilibrium বাই যতটা আমি এক্সপেক্ট করছিলাম, মানে যতটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে আর যতটা এক্সপেক্ট করা যায়, বাই অ্যামাউন্ট of product expected to be formed
when one reactant is completely exhausted. এইটা মানে কি, মানে এটা উদাহরণ দিলে বুঝতে পারবে কি বলছি। ধরো একটা রিয়াকশান আছে N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস আছে, সেখান থেকে রিয়াকশান করে এটা 2NH3 গ্যাস করছে। ধরো এই রিয়াকশানটা আছে এরকম, তাহলে অ্যাট টি ইকুয়ালস টু 0-তে মানে ইনিশিয়ালি ধরো এটা 100 মোল আছে, এটা 100 মোল ছিল, তাহলে এটা অবশ্যই 300 মোলের রিয়াকশান করতে হবে, আর তখন এটা 0 ছিল, তখন এটা কিছু ছিল না। আচ্ছা, এবার যদি প্রপার একদম প্রপার রিয়াকশানটা যদি হয়, এই রিয়াক্ট্যান্টগুলো যদি সম্পূর্ণ এক্সস্টেড হয়ে যায়, তাহলে তখন কি হবে, তাহলে তখন এটা 0 হয়ে যাবে। মানে যখন টি ইকুয়ালস টু ধরো টি কমপ্লিশন, মানে ধরো কমপ্লিট হলো, আমি বলছি রিয়াকশানটা, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আর এটা 200 মোল হবে, এটা হওয়া উচিত। আর আমি দেখলাম যে অ্যাট টি ইকুয়ালস টু টি ইকুইলিব্রিয়ামে এটা হয়েছে ধরো 80 মোল, মানে এর 20 মোল এক্সস্টেড হয়েছে, আর এটা হয়েছে 240 মোল, তার মানে এর মানে 60 মোল এক্সস্টেড হয়েছে করে, এটা তাহলে কত তৈরি হয়েছে, এটা তোমার হয়েছে ধরো 40 মোল। তাহলে এর জন্য এই পার্টিকুলার রিয়াকশনটার জন্য পার্সেন্টেজ অফ ইল্ড কি হবে, পার্সেন্টেজ অফ ইল্ড কি হবে, এটা হবে এই 40 মানে যতটা তৈরি হয়েছে অ্যাট ইকুইলিব্রিয়ামে বাই যতটা তৈরি হতে পারতো, আচ্ছা আচ্ছা এখানে একটা 100 হবে ইন্টু 100%, এইটা তার মানে যেটা হচ্ছে বেসিক্যালি 20%, এইটা ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একটা ব্যাপার, ধরো এখানে একটা 100 হবে, এইটা একটা ব্যাপার। তাহলে এরকম ভাবে আমরা মানে এইটা একটা ব্যাপার যে কতটা ইল্ড তৈরি হয়েছে। আচ্ছা, এবার এইটা জানার জন্য, এটা তো একটা হলো। আচ্ছা, এইটা আর এক রকম ভাবেও জানা যায়, মানে এই ইল্ডটাকে আর এক রকম ভাবেও মেজার করা যায়, যেটাকে বলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি মানে অ্যাট ইকুইলিব্রিয়ামে, তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি আমরা বার করতে পারি, তাহলেও ডিরেক্টলি হয়তো 20% ইল্ড বলতে পারবো না, বাট অ্যাকচুয়ালি রিয়াকশনটা কতটা ভালো হয়েছে, কতটা ভালো ইল্ড দিতে পারে, সেটাও মেজার করা যায়। কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আবার যার সাথে রিলেটেড, সেটা মোস্টলি থার্মোডাইনামিক্স তার উত্তরটা বেশি ভালো দিতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আর একটা ব্যাপার আছে যে টু নো yield one has to know the value of equilibrium constant K and equilibrium constant is given as, এটাকে এরকম ভাবে লেখা হয় যে কে, এটা কিন্তু ক্যাপিটাল কে, এটা কোনোভাবেই স্মল কে না, মানে এই দুটোর মধ্যে যথেষ্ট ডিফারেন্স আছে। মানে এইটা যেটা, এটা হচ্ছে ক্যাপিটাল কে, এটা হচ্ছে ক্যাপিটাল কে। তাহলে এই ক্যাপিটাল কেটাকে আবার লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি, এইটা যেখানে এই ডেল্টা জি জিরো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি, স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি অফ দ্য রিয়াকশন, এটা বলে দেওয়া ভালো, এইটা ঠিক আছে। কিন্তু এই যে কেটা যে এই ডেল্টা জি জিরোর সাথে রিলেটেড, এই ডেল্টা জি জিরো এটা হচ্ছে একটা থার্মোডাইনামিক কোয়ান্টিটি, এটা থার্মোডাইনামিক্সেই একমাত্র এটাকে ডিটারমাইন করা যায়।
তার মানে এই যে এই পার্টিকুলার এইভাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে গেলে, ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে গেলে এটা কিন্তু আমাদের থার্মোডাইনামিক্সের হেল্প লাগবে। তাহলে এই পার্টটাতে কেমিক্যাল কাইনেটিক্স খুব একটা হেল্প করতে পারে না। দিস aspect of reaction can be explained in terms of থার্মোডাইনামিক্স। এইটা ঠিক আছে, এইটা আচ্ছা। তাহলে এবার সেকেন্ড অ্যাসপেক্টটা কি, যেটা বলছিলাম যে দুটো অ্যাসপেক্ট বললাম না, তাহলে একটা হচ্ছে এইটা, আরেকটা কি, আরেকটা হচ্ছে হাউ ফাস্ট the reaction is transformed into product। হাউ ফাস্ট মানে কি, মানে হাউ ফাস্ট কথাটার মানে কি, মানে অবশ্যই বুঝতে চাইছি যে কত তাড়াতাড়ি একটা মানে রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হবে, তার এটা রিয়াক্ট্যান্ট হবে। এইটা তার মানে কি, মানে বেসিক্যালি টাইমের কথা বলতে চাইছি, যে কতটা কম টাইমে, কত তাড়াতাড়ি মানে কতটা কম টাইমে। তাহলে কতটা কম টাইমে একটা রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে ট্রান্সফর্ম হলো, সেটাকে বলা হচ্ছে, সেটাকে অ্যাকচুয়ালি মানে সেটাকে কেমিক্যাল কাইনেটিক্সের ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে দ্য রেট অফ দ্য রিয়াকশন। এইটা নিয়েই আমরা মেনলি ইন্টারেস্টেড হব, দ্য রেট অফ দ্য রিয়াকশন। মানে কেমিক্যাল কাইনেটিক্সে দুটো প্রশ্ন করা যায়, একটা হচ্ছে কতটা রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হলো, যেখান থেকে আমরা পার্সেন্টেজ অফ ইল্ড পেতে পারি, কিন্তু সেটা প্রপারলি কেমিক্যাল কাইনেটিক্স থেকে পাওয়া যায় না, সেটা অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স তার উত্তর ঠিক করে দিতে পারে। আর একটা হতে পারে কতটা ফাস্ট হলো জিনিসটা, এই কতটা ফাস্ট মানে বেসিক্যালি রেট অফ দ্য রিয়াকশন, এইটা নিয়ে আমরা কথা বলি। এটাই অ্যাকচুয়ালি কেমিক্যাল কাইনেটিক্স এর উত্তরটা দেবে। তাহলে ইট ইজ দ্য chemical kinetics that can give a satisfactory answer of this question। এইটা ঠিক আছে, এইটা দিতে পারে। আচ্ছা, এইবার তাহলে এইটার উপর ডিপেন্ড করে এবার দেখা যাক, তাহলে এই যে হাউ ফাস্ট দ্য রিয়াক্ট্যান্ট ইজ ট্রান্সফর্ম ইনটু প্রোডাক্ট, এইটা আবার তিন রকমের হয়। মানে এইটার উপর বেস করে কেমিক্যাল কাইনেটিক্সের টাইপ অফ রিয়াকশনকে বা কেমিক্যাল রিয়াকশনকে আবার তিন রকম ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ভেরি ফাস্ট রিয়াকশন, তারপরে ভেরি স্লো রিয়াকশন, আর একটা হচ্ছে মডারেট রিয়াকশন। আচ্ছা, ভেরি ফাস্ট রিয়াকশন মানে সেটা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি হয়, যে নর্মাল আমাদের যে নর্মাল ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিতে সেটাকে স্টাডি করা যায় না, ভেরি হার্ড টু ফলো আর কি। মানে তার জন্য আলাদা সেট আপ দরকার হয়, আলাদা মানে হচ্ছে আলাদা ইনস্ট্রুমেন্টের দরকার, এইটা। এবার সেটা ওই মানে যারা হচ্ছে অ্যাডভান্স কেমিক্যাল কাইনেটিক্সে ভেরি ফাস্ট রিয়াকশন বলে একটা টপিক থাকে, সেটা তখন হচ্ছে কি আমরা পড়তে টড়তে হয় আর কি, সেটা আলাদা। বাট সেটা নর্মাল ল্যাবরেটরিতে সেটা জেনারেলি হয় না, মানে সেটার জন্য আলাদা সব সেট আপ লাগে। আরেকটা ভেরি স্লো রিয়াকশন, ভেরি স্লো রিয়াকশন যথারীতি সেটা যদি ফলো করতে যাও তোমার জীবন বেরিয়ে যাবে, সেটা তো সম্ভব না। তাহলে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে রিয়াকশনস অফ মডারেট রেট, এইটা নিয়ে মোটামুটি আমরা পড়াশোনাটা করব। তাহলে বেসড অন দ্য একটু কমিয়ে নিই, বড্ড যেন এই কালোটা মোটা হয়। বেসড অন রেট chemical reactions can be classified
ইন্টু থ্রি টাইপস। একটা হচ্ছে ভেরি ফাস্ট রিয়াকশনস, যেটা ভেরি হার্ড টু ফলো। আর একটা হচ্ছে ভেরি স্লো রিয়াকশন, সেটাও একই, ভেরি হার্ড টু ফলো। আর একটা হচ্ছে মডারেট রেট রিয়াকশন, যেটাকে বেসিক্যালি আমরা মানে আমরা পড়ব, মানে কম্পারেটিভলি ইজিয়ার টু ফলো, এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এবার এইটা এই টাইপ অফ রিয়াকশন নিয়ে শুরু করা যাক একটা এক করে। আচ্ছা, তাহলে প্রথমেই যেটা আমরা যে কথাটা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে রেট অফ এ রিয়াকশন। যেটা বললাম যে রেট অফ এ রিয়াকশন মানে হাউ ফাস্ট দ্য রিয়াক্ট্যান্ট ইজ ট্রান্সফর্ম ইন্টু প্রোডাক্ট, যেটাকে বেসিক্যালি রেট অফ এ রিয়াকশন বলা হয়। সেইটা নিয়ে ডিরেক্টলি কথা বলা যাক, যেখান থেকে আমরা পাবো ডিফারেন্সিয়াল রেট ল। এটা শুরু করা যাক, এইটা। ঠিক আছে, তাহলে কনসিডার এ টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশন। এ টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশন যেটা তোমার হচ্ছে গিয়ে মানে, এবং যেটা হচ্ছে হুইচ ইজ ব্যালেন্স আর কি, এইটা। তাহলে সেটা যদি সেটা কেমন দেখতে, ধরো এরকম আর কি। আমি বলছি নিউ এ, যেখানে ওই নিউ এ গুলো, ওই নাম্বারগুলো যেটা আমাদের রিয়াক্ট্যান্টের আগে থাকে, সেগুলোকে কি বলে বলবো। নিউ এ প্লাস নিউ বি প্লাস ডট 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 করে এখান থেকে তোমার ধরো তৈরি হলো, আমি বলছি নিউ ডি প্লাস নিউ ই প্লাস ডট ডট ডট, এইটা। ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে ধরো এটা 1 নম্বর ইকুয়েশন, এইটা। তাহলে এই ইকুয়েশনটাকে আরও কিভাবে লেখা যায়, এটাকে এরকমভাবে লেখা যায় নিউ এ প্লাস, বা এরকমভাবে না, এটাকে এইভাবে লেখা যায়, ধরো যে আমি বলছি যে মানে এরকমভাবে লেখা যায় যে মাইনাস নিউ এ প্লাস মাইনাস নিউ বি প্লাস ডট 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 প্লাস নিউ ডি প্লাস নিউ ই ইকুয়ালস টু 0। এইটা 2 নম্বর, এটা লেখা যায়। মানে এখানে ধরে দাঁড়াও, এখানে আর একটা ভুল হলো, এখানে ডট ডট কথাটা হবে, মানে আরও অনেক প্রোডাক্ট আছে, প্লাস ডট 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 ইকুয়ালস টু 0। এইটা মানে কি করলাম, মানে ধরো আমি বাঁ দিকের টার্মগুলোকে ডান দিকে নিয়ে চলে আসলাম, নিয়ে এসে আমি টোটালটাকে 0 করে দিলাম। তাহলে আমার কি হলো, এই মাইনাস অফ নিউ এ প্লাস মাইনাস অফ নিউ বি প্লাস বাকি যেগুলো যেমন আছে করে 0, এটাকে এইভাবে লেখা যায়। ঠিক আছে, আর এটাকে এরকমভাবে শর্ট হ্যান্ড নোটেশনটাকে, এই উপরের ইকুয়েশনটাকে শর্ট হ্যান্ড নোটেশন এইভাবে লেখা যায়, সাম ওভার আই নিউ এ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 3 নম্বর, ধরো এভাবে লেখা যায়, তাই তো। যেখানে এই নিউ আইটা কি, ওয়্যার, না এক এক করে বলি, প্রথমে বলি আই, ওয়্যার এই আই এটা হচ্ছে ইজ দ্য chemical formula of ith chemical species। এ আইটা যেখানে মানে বেসিক্যালি স্পিসিসটা আর কি। আর এই নিউ আইটা কি, নিউ আই ইজ দ্য স্টয়শিওমেট্রিক কোফিশিয়েন্ট, এটাকে বলা হয় স্টয়শিওমেট্রিক
মেট্রিক কোফিসিয়েন্ট, স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট বা স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট অফ দ্য ith chemical species, এইটা যেটা which is positive for the products, যেটা প্রোডাক্টের জন্য পজিটিভ হয়, অ্যান্ড নেগেটিভ ফর দ্য রিয়াক্ট্যান্ট। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? মানে এটা হচ্ছে বাই কনভেনশন, বাই কনভেনশন এটাই হয় যে স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট আর দ্য পজিটিভ ফর দ্য প্রোডাক্ট আর পজিটিভ ফর প্রোডাক্ট, এটা হচ্ছে বাই কনভেনশন, অ্যান্ড এটা হচ্ছে আর নেগেটিভ ফর দ্য রিয়াক্ট্যান্ট। এটাকে এরকমভাবেই ধরতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে ধরো, ঠিক আছে, এই অবধি বুঝতে পেরেছি তো সবাই? আমি অনেকক্ষণ জিজ্ঞাসা করিনি, এই অবধি সবার কাছে ক্লিয়ার তো যা যা বলে আসলাম? ঠিক আছে এটা। আচ্ছা, এবার ধরো যে লেট ni0 is the number of moles of ai মানে ith chemical species at t equals to 0 ধরো, অ্যান্ড এটা একটা, আর nit অথবা niও বলতে পারো, is the number of moles of ai at an arbitrary time t, ধরো এইটা, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি let us write nit equals to ni0 plus nu i into xi। আমি এটা এক্সপ্লেন করছি কেন। মানে ni0টা হচ্ছে একদম প্রথমে নাম্বার অফ মোলস, তারপরে nitটা হচ্ছে যে কোনো আরবিট্রারি টাইম, সেটা ইকুইলিব্রিয়াম টাইম হতে পারে বা যে কোনো আরবিট্রারি টাইম টিতে ওটা নাম্বার অফ মোলস। তাহলে অবশ্যই মানে ওই ওই একই সেম কেমিক্যাল স্পিসিসের, তাহলে অবশ্যই nitটা যেটা সেটা লেস দ্যান ni0। ni0 থেকে মানে মানে না মানে সেটা ডিপেন্ড করবে, রিয়াক্ট্যান্টের জন্য nitটা লেস দ্যান ni0 আর প্রোডাক্টের জন্য nitটা গ্রেটার দ্যান ni0, সেইভাবে হবে। তাহলে ধরো nit আর ni0-র মধ্যে এরকম একটা সম্পর্ক আছে, যেখানে অবশ্যই এই দেখো নিউ আই এর মানে সাইন দিয়ে জিনিসটা কিন্তু ঠিক হবে। যদি এটা রিয়াক্ট্যান্ট হয় তাহলে নিউ আইটা নেগেটিভ হবে, তাহলে সেক্ষেত্রে এর এনআইটিটা ni0-র থেকে কম হবে অবশ্যই, কারণ এটা নেগেটিভ হবে। আর যদি প্রোডাক্টের ক্ষেত্রে উল্টোটা হবে। তাহলে এটা ধরো 4 নম্বর ইকুয়েশন। আমি এটাকে এরকমভাবে লিখতে পারি, যেখানে ওয়্যার এই জাই এইটা কি, এইটা হয়ে যাচ্ছে NiT মাইনাস ni0 বাই নিউ আই। এইটাকে বলা হয়, এই যে এইটা যেটা এই জাইটা, এইটাকে বলা হয় অ্যাডভান্সমেন্ট or extent of a reaction, advancement or extent of a reaction। এইটা ঠিক আছে, এইটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি। তাহলে যেটা হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ মোলস অ্যাট এনি আরবিট্রারি টাইম, নাম্বার অফ মোলস অফ এআই মানে অফ দ্য একটা কেমিক্যাল স্পিসিস, ith কেমিক্যাল স্পিসিসের number of moles at any arbitrary time t minus number of moles of that same chemical species at t equals to 0 by the stoichiometric coefficient of that species।
তাহলে এটা কি হলো? এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ AI at any arbitrary time t minus number of moles of AI at t equals to 0, তাহলে এইটা বাই the stoichiometric coefficient of AI. এইটাকে বলা হয় এক্সটেন্ট অফ রিয়াকশন অর দ্য অ্যাডভান্সমেন্ট অফ এ রিয়াকশন। এইটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটার কতগুলো উদাহরণ করা যাক, করে করে একটু বোঝা যাক যে ব্যাপারটা কি হচ্ছে। যে ধরো আমি যে ওই এক্সাম্পলটা নিয়েছিলাম, যে N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস থেকে 2NH3 গ্যাস, এটা ধরো হচ্ছে। তাহলে এবার এখানে এটার T ইকুয়ালস টু 0-তে এইটা আমি বলছিলাম 100 মোল, এটা 300 মোল, আর এটা হচ্ছে 0। আর T ইকুয়ালস টু T-তে এইটা ধরো আমি বলছিলাম যে 80 মোল, এটা 240 মোল, আর এটা হচ্ছে গিয়ে 40 মোল, এরকম হচ্ছিল। তাহলে জাইটা কি হবে? তাহলে এর ক্ষেত্রে বলো জাইটা কি হবে? তাহলে যে কোনো কেমিক্যাল স্পিসিস নাও, ধরো তুমি যদি নাইট্রোজেন নিলে, তাহলে এর NiT, মানে এটা বেসিক্যালি আমি যদি বলি N of N2T মাইনাস N of N2 বাই নিউ অফ N2, ওই আগের ইকুয়েশন অনুযায়ী। বা এটা যদি হাইড্রোজেনের রেসপেক্টে বলো, বা N অফ এটা যদি বলো, তাহলে এটা আগে করে ফেলি। তাহলে N অফ N2Tটা কি? Tতে এটা হচ্ছে 40 মাইনাস 80 বাই এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত হবে? -1, কারণ এটা তো রিয়াক্ট্যান্ট সবসময় নেগেটিভ হবে। তাহলে এটা হলো 20 মোল। ইউনিটটা মোলে হবে, কারণ স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইউনিটলেস। তাহলে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট আর ইউনিটলেস, এটার কোনো ইউনিট নেই, ঠিক আছে? তাহলে এটা কিরকম ভাবে হবে এই জাইটা? এটা আচ্ছা, অথবা এটা যদি তুমি হাইড্রোজেন, শুধু নাইট্রোজেন কেন, যদি হাইড্রোজেনের রেসপেক্টে করো, তাহলে কি হবে? N of H2 at T minus N of H2 0 by নিউ H2, যেটা N of H2 Tটা কি? Tটাতে এটা হচ্ছে 240, সরি দাঁড়া, এই জায়গাটা আমি কি করেছি, এটা আমি এটা ভুল করেছি না। N of N2 at T-তে কত? N of N2 at T-তে এটা 80 মাইনাস 0-তে 100। ও তোমরা বলছো না কেন বাবা? মহিলাটা এত চেঁচাচ্ছে, উফ, চারিদিকে বন্ধ করে পড়াতে হবে, বিরক্তিকর একদম। দেখার যাই হোক, N of N2T নাইট্রোজেন অ্যাট টাইম T-তে এটা কত আছে? এটা আছে হচ্ছে 80 মোল, মাইনাস 0-তে ছিল 100, তবেই কি এটা 20 হলো। তোমরা এটা বলছো না কেন? দেখছো না ঠিক করে, বলবে তো যেটা ভুল লিখেছি। আচ্ছা, হাইড্রোজেনের ক্ষেত্রে তাহলে কি হবে? হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাট টাইম T-তে এটা কত? 240, মাইনাস 0-তে কত ছিল? 300, মানে অ্যাট T0-তে এটা 300 বাই হাইড্রোজেনের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি হবে? হাইড্রোজেনটাও এখানে রিয়াক্ট্যান্ট, তাহলে -3 হবে, তাহলে সেটাও
হলো আমার 20 মোল, মানে এগুলোকে রাদার, দাঁড়াও আর একটু ভালো করে লিখি, এগুলোকে ইউনিট দিয়ে লিখি, সবসময় ইউনিট দিয়েই লেখা উচিত। এটা হবে। আচ্ছা, আবার একই রকমভাবে যদি আমি প্রোডাক্টের রেসপেক্টে করি, মানে অ্যামোনিয়ার রেসপেক্টে, তাহলে এন অফ অ্যামোনিয়া অ্যাট টাইম টি মাইনাস এন অফ অ্যামোনিয়া অ্যাট টি ইকুয়ালস টু 0 বাই নিউ অফ ফর অ্যামোনিয়া, স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট ফর অ্যামোনিয়া। আচ্ছা, টি ইকুয়ালস টু টিতে এটা তৈরি হয়েছে 40 মোল, মাইনাস টি ইকুয়ালস টু 0তে এটা ছিল 0 বাই, এর জন্য যেহেতু এটা প্রোডাক্টের জন্য পজিটিভ হবে 2, তাহলে এটাও 20 মোল, এইটা ঠিক আছে। তাহলে এইভাবেই এই রিয়াকশনটার ক্ষেত্রে জাইটা আসছে, মানে প্রত্যেকটার রেসপেক্টেই জাইটা বার করতে পারি, যেটা অবশ্যই একই হবে, কারণ এমন তো না রিয়াক্ট্যান্টের জন্য একরকম প্রোডাক্টের রেসপেক্টে রিয়াকশনের এডভান্সমেন্টটা আলাদা হবে, তার তো না, আলটিমেটলি তো সব একই জায়গায় গিয়েই মিলতে হবে। তাহলে সেটা হলো ঠিক আছে। তাহলে এখান থেকে কি দেখা গেল, যে জাই ডাজ নট ডিপেন্ড অন দ্য চয়েস অফ stoichiometric মানে stoichiometric নয়, সরি, does not depends on the choice of specific reactant or product, specific reactant or product at a particular time. A particular reaction has a particular জাই, এটা হচ্ছে ব্যাপার। মানে এটা কখন মানে রিয়াক্ট্যান্টের রেসপেক্টে হোক কি প্রোডাক্টের রেসপেক্টে হোক, এটা ডিপেন্ড করে না। এটা অবশ্যই একটা পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে একটা পার্টিকুলার টাইম, মানে টি টাইমটা ইম্পর্টেন্ট, তার একটা পার্টিকুলার অ্যাডভান্সমেন্ট আর এক্সটেন্ট অফ রিয়াকশন থাকবে। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার তো? হ্যাঁ। ঠিক আছে এটা। আচ্ছা, এবার এই ওপরের রিয়াকশনটাকে, এই রিয়াকশনটা কোথায় গেল, এই রিয়াকশনটা যেটা এই ধরো এইটাকে আমি বলি এই রিয়াকশনটা না, সরি 4 নম্বর রিয়াকশনটাকে, ওটা আমি ঠিক আছে, 4 নম্বর রিয়াকশনটাকে আমরা দুদিকে ডিফারেন্সিয়েট করছি, টি এর রেসপেক্টে ধরো ডিফারেন্সিয়েট করি। তাহলে ডিফারেন্সিয়েটিং both sides of equation 4 with respect to time t, এটা যদি করি তাহলে এটা কি পাবো, ওই ইকুয়েশন 4টাকে, যে ডি এনআইটি ডিটি ইকুয়ালস টু, দেখো এই 4 নম্বর ইকুয়েশনটা হচ্ছে এইটা, তাহলে এটা ডি এনআইটি ডিটি ইকুয়ালস টু ডি এনআই 0 ডিটি প্লাস, এরপরে কি আছে, প্লাস নিউ আই ইন্টু জাই, সেটাকে কি করে করবো, ধরো প্রথমে আমি রাখছি নিউ আই ইন্টু ডিজাই ডিটি প্লাস জাই ইন্টু ডি নিউ আই ডিটি, তাহলে নিউ আই ইন্টু ডি জাই ডিটি প্লাস জাই ইন্টু ডি নিউ আই ডিটি, এটা করা যায়। আচ্ছা, এনআই জিরোটা তো সবসময় কনস্ট্যান্ট, ওটা তো তুমি একটা নাম্বার দিয়ে শুরু করছো যে এটাই হবে, ওটা তো টাইমের উপর কোনোভাবে ডিপেন্ড করে না, তো তখন টি ইকুয়ালস টু 0তে ওটার অ্যামাউন্ট, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই এটা হচ্ছে 0। আচ্ছা, আর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট আমরা ইউজুয়ালি ধরে নেবো এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, মানে দিস ক্যান বি টাইম ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট, বাট ইউজুয়ালি আমরা ধরে নেবো এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্য এইটাও ইকুয়ালস টু 0
usually as nu I is time independent। ঠিক আছে, তাহলে এটা ধরে নিলাম। তাহলে আমার কি থাকছে? তাহলে থাকছে dNIT dt equals to nu I into dxi dt এইটা। or এখান থেকে dxi dt সেটাকে বাঁদিকে নিয়ে চলে আসলাম equals to 1 by nu I into dNIT by dt। এটা হলো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করছি যে আমি দুদিকে ভি দিয়ে ভাগ করে দিচ্ছি, ভি দিয়ে ভাগ করে দিচ্ছি দুদিকে। তাহলে এবং ভিটা যেখানে কনস্ট্যান্ট, মানে ভি মানে হচ্ছে ভলিউম, ভলিউম অফ দ্য, যে ধরো যে কন্টেনারটার মধ্যে রিয়াকশনটা হচ্ছে সেই কন্টেনারের ভলিউম দিয়ে ক্যাপিটাল ভি দিয়ে লিখছি, যেটাকে আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি ওভার দ্য কোর্স অফ দ্য রিয়াকশন। সেটা তো থাকবেই, মানে কন্টেনারের ভলিউম কনস্ট্যান্ট থাকবেই। তো তাহলে আমি সেটাকে মানে সেটা দিয়ে আমি দুদিকে ডিভাইড করে দিচ্ছি। তাহলে আমার আসছে 1 by ভি dxi dt equals to 1 by nu I, এইটাকে ডি NIT বাই ভি এটা করলাম, মানে ওই ভি দিয়ে ভাগ করলাম। তো এবার ভিটা যদি আমি এর ভেতরেও ভাগ করি, ভিটা যেহেতু কনস্ট্যান্ট, ওটাকে আমি ওই জাস্ট এই যে বাঁ দিকের মতো বাইরেও লিখতে পারি, কোনো ব্যাপার না, বাই ডিটি। এটা করলাম, কেন করতে পারলাম? অ্যাজিউমিং ভলিউম অফ দ্য সিস্টেম does not change with time, মানে এটা ভি ফর ভলিউম আর কি, ঠিক আছে। এটা আমি ধরে নিলাম, সেজন্য আমি এটা লিখতে পারলাম। আচ্ছা, ওর এইটাকে বলা হয় যে 1 by ভি dxi dt, এইটাকে বলা হয় স্মল ভি দিয়ে দেখানো হয়, ইকুয়ালস টু 1 by ভি dxi dt ইকুয়ালস টু 1 by nu I ইন্টু এই যে dNI by ভি, এটা কি? এটা হচ্ছে আবার কনসেন্ট্রেশন dCi dt বা dCi ব্র্যাকেটে টি এইভাবে বলতে পারি, জায়গাটা আটকে যাচ্ছে, এটা হবে, ঠিক আছে। তাহলে এই যে এইটা যেটা এই যে 1 by ভি dxi dt ইকুয়ালস টু, আবার এইটা লেখা যায়, এটা যেখানে এনআই বাই ভি, মানে এনআই বাই ভি এটা কি? এনআই বাই ভি এটা তো হচ্ছে মোল পার লিটার, তাহলে সেটাকে কনসেন্ট্রেশন দিয়ে লেখা যায় সিআই, যার ইউনিট হচ্ছে মোল পার লিটার, এটা লেখা যায়, ঠিক আছে। সেই জন্য সিআই দিয়ে লিখে দিয়েছি। এইটাকে বলা হয়, ধরো এইটা হচ্ছে, আমি বলছি যে এইটা হচ্ছে আমার 5 নম্বর ইকুয়েশন, আর এইটাকে আমি বলছি 6 নম্বর ইকুয়েশন। তাহলে এইটাকে বলা হচ্ছে, এই যে এই ইকুয়েশনটা, এটাই হচ্ছে রেট অফ দ্য রিয়াকশন। একটু সরু সরু লাগছে। দিস ইজ দ্য রেট অর ভেলোসিটি, ভেলোসিটি মানেই ওই কোনো একটা চেঞ্জ অফ ডিরেকশন, মানে চেঞ্জ অফ পজিশন বা চেঞ্জ অফ আর কি, হ্যাঁ পজিশন অ্যাট ইউনিট টাইম, পার ইউনিট টাইম যেটা হয় সেটাকে আমরা ভেলোসিটি বলি। এটা হবে ভেলোসিটি ইন টার্মস অফ দ্য কেমিক্যাল রিয়াকশন, মানে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম, তাই রেট অথবা ভেলোসিটি অফ দ্য রিয়াকশন, এইটা, ঠিক আছে, এটা বলা যায়। তাহলে এবং সেখানে তাহলে এটা হয়, তাহলে যেখানে ইউনিট অফ দ্য ইউনিট, এটা কি হবে? ইউনিট অফ দ্য রেট অফ দ্য রিয়াকশন, সেটা কি হবে? তাহলে এটা কি হবে এখন? তাহলে দেখো জাইটা তো ইউনিটলেস,
এই সরি জাই বলছি, জাই ইউনিটলেস না, জাইয়ের ইউনিট তো মোল হয়। তাহলে এবার এইখানে মানে দুদিক থেকেই করতে পারো, একটা হচ্ছে ডিসিআই ডিটি থেকেও করতে পারো, সিআই এর ইউনিট হচ্ছে মোল পার লিটার বাই ডিটি, তার মানে মোল পার লিটার পার সেকেন্ড, এটা থেকেও হতে পারে, আবার ডিজাই ডিটি থেকেও হতে পারে। ঠিক আছে, এটার হচ্ছে কি লিটার, ভি এর ইউনিট, এর ইউনিট জাইয়ের ইউনিট মোল, আর টি এর ইউনিট সেকেন্ড, টাইম সেকেন্ড। তাহলে সেখান থেকে এর ইউনিট হলো মোল পার লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে রেট অর ভেলোসিটি অফ দ্য রিয়াকশনের ইউনিট এইটা। আর এটাকে ডিফাইন করা হচ্ছে কিভাবে, তাহলে দিস ক্যান বি ডিফাইন as the rate of change of কি হচ্ছে, this can be defined as the rate of change of the advancement reaction of the advancement of the reaction, rate of change of the advancement of a reaction, এটা itself রিজাইডিটি, সেই জন্য rate of change of advancement of a reaction per unit volume। তাহলে this can be defined as the rate of change of advancement of a reaction per unit volume। ঠিক আছে, এটা হলো। তাহলে দেখো রেট অফ দ্য রিয়াকশন বা ভেলোসিটি অফ দ্য রিয়াকশনের ডেফিনেশনটা কিন্তু একটু অন্যরকমভাবে এতদিনে পড়লে। সেদিন আমরা কি বলতাম যে টাইমের রেসপেক্টে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যতটা চেঞ্জ হয়েছে বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন যতটা চেঞ্জ হয়েছে সেটাকে রেট অফ দ্য রিয়াকশন বলতে পারি, নট এক্স্যাক্টলি, কারণ এখানে একটা নিউ আই আছে, সেগুলো সম্পর্কে কিন্তু কথা বলছি না। তাহলে নট এক্স্যাক্টলি সেই ডেফিনেশনটা এক্স্যাক্ট ডেফিনেশন কিন্তু এটা, যে রেট অফ চেঞ্জ অফ অ্যাডভান্সমেন্ট অফ এ রিয়াকশন সেটা ইটসেলফ ডিজাইডিটি বাই ভলিউম, মানে পার ইউনিট ভলিউম। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এটা একটুখানি খুলে দিই এবার। ঠিক আছে, এটা হলো। এইটা তাহলে এবার আবার এটার একটা উদাহরণ নিয়ে দেখা যাক কি কি বললাম, কিভাবে কি হচ্ছে। ওই একই রকম আগেরটাই নিই, যে N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস থেকে 2NH3 গ্যাস, এটা হচ্ছে ধরো। তাহলে এইটার জন্য রেট অফ দ্য রিয়াকশান কি হবে, ভিটা হচ্ছে স্মল ভিটা 1/v ডি যাই ডিটি, এইটা ইকুয়ালস টু কিভাবে হবে দেখো। আমি তো এখানে কি বলেছি, এটা হচ্ছে 1/নিউ ডি সিআইটি বাই ডিটি, যেখানে আইটা যা খুশি হতে পারে, মানে প্রত্যেকটা রিয়াক্ট্যান্ট প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে হতে পারে। তাহলে এক এক করে করি, প্রথমে নাইট্রোজেনের জন্য করি। তাহলে 1/নিউ আই নাইট্রোজেনের নিউ আই কত, -1, নাইট্রোজেনটা রিয়াক্ট্যান্ট, ডি সি অফ N2 টি ডিটি ইকুয়ালস টু 1 হাইড্রোজেনের জন্য -3 নিউ আর কি H2 যেটা -3 ডি অফ CH2 at time t by dt equals to 1 অ্যামোনিয়ার জন্য +2, নিউ আইটা +2, তারপরে ডি অফ CNH3 t dt, এটা হবে। যেখানে যেখানে এই যে এইটা যেটা, এই যে -DCN2T/dt, এটা কি, এটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন, যেটাকে আমরা দেখাতে পারি ভি অফ N2 দিয়ে লিখতে পারি এইটা। তারপরে এই -ডি CH2T
ডিটি, এটা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন, যেটাকে VH2 দিয়ে দেখাতে পারি, বা এই যে যখন এটা আলাদা করে লিখছি তখন এই টিটা লিখতে হবে না, লিখতেও পারো নাও লিখতে হবে না, না না লিখলেই বেশি কনভেনশনাল লাগে। এটা হতে পারে। আর অ্যান্ড এই ডি অফ CnH3 বাই ডিটি, এটা কি হবে? এটা হবে রেট অফ ফরমেশন অফ অ্যামোনিয়া, যেটাকে আমি লিখতে পারি ভি অফ NH3 দিয়ে। এইটা ঠিক আছে, মানে যেহেতু নাইট্রোজেন হাইড্রোজেন দুটোই ভেঙে যাচ্ছে, তাহলে একটা করে মাইনাস থাকবে, সেই জন্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স লিখেছি, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স লিখেছি, সেই জন্য একটা করে মাইনাস আছে, আর এটা যদি তৈরি হচ্ছে সেই জন্য প্লাস আছে। এবার এইগুলো অ্যাকচুয়াল, মানে অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বা রেট অফ দ্য রিয়াকশনের সাথে কি করে তাহলে রিলেটেড, তাহলে এটা হচ্ছে এরকম ভাবে যে ভি ইকুয়ালস টু, প্রথমটা আমার ইটসেলফ মাইনাস dCN2/dt আছে, যেটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য নাইট্রোজেন, তাহলে এটা হচ্ছে ভি অফ N2। তারপরেরটা কি আছে? তারপরেরটা -1/-3 বা -1/3 ইন্টু dCH2/dt, যেখানে মাইনাস dCH2/dtটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন, তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে -1/3, বা মাইনাস না, মাইনাসটা ধরেই তো রেটটা, তাহলে 1/3 ইন্টু ভি অফ H2, একই রকম ভাবে হাফ ইন্টু ভি অফ NH3, এটা আছে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে ভি অফ N2টা মানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন, ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বা রেট অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু দ্য নাইট্রোজেন বা ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন, সেটা ইটসেলফ দ্য ভেলোসিটি অফ দ্য রিয়াকশন, এরকম হচ্ছে। তারপরে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু দ্য হাইড্রোজেন, সেটা হয়ে যাচ্ছে 3 টাইমস অফ ভেলোসিটি অফ দ্য টোটাল রিয়াকশন, অ্যান্ড velocity of the reaction with respect to the formation of the ammonia, বা বলতে পারি বা the rate of formation of the ammonia, the rate of formation of the ammonia, এটা হচ্ছে rate of the disappearance of hydrogen, এটা rate of disappearance of nitrogen, সেটা actual velocity of the reaction বা rate of the reaction এর সাথে কি করে রিলেটেড, অ্যামোনিয়ার ক্ষেত্রে হবে হচ্ছে 2 into v, এইটা ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব আসে পরীক্ষায়, এটা আমি দেখেছি। এই যেরকম একটা রিয়াকশন দিয়ে দেবে, তার অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বার করতে বলবে, এবং প্রত্যেকটা রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের জন্য ওই ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা কিভাবে রিলেটেড উইথ রেসপেক্ট টু দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য রিয়াক্ট্যান্ট বা ফরমেশন অফ দ্য প্রোডাক্ট, সেটা কিন্তু বার করতে দেয়, এটা খুব দেয়। ঠিক আছে, এই অবধি বুঝতে পেরেছো? দেখো এইটা এইভাবে। আচ্ছা, এরপরে ঠিক আছে, তাহলে এটা হলো। আচ্ছা, এটা এই অবধি একটা হলো। এবার এক্সপেরিমেন্টাল কি বলে, এক্সপেরিমেন্ট কি বলে? এক্সপেরিমেন্ট shows rate of a reaction may depend on temperature, pressure, concentration of reactants present at that time, এইটা আর কি, মানে মানে যে যে টাইমে আমি রেট অফ দ্য রিয়াকশনটা বার করতে চাইছি সেই টাইমে। তারপরে 4 নম্বর হচ্ছে ক্যাটালিস্ট কোনো প্রেজেন্ট আছে কিনা। 5 নম্বর হচ্ছে ইনহিবিটর কিছু আছে কিনা।
এটা। তারপরে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইটের প্রেজেন্ট আছে কিনা, যেটাকে ফটোকেমিক্যাল রিয়াকশন বলে। হ্যাঁ, এই সমস্ত আর কি। বা কোনো হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক অর ইলেকট্রিক ফিল্ড এগুলো আছে কিনা এগুলোর ওপর ডিপেন্ড করে। মানে বেসিক্যালি মানে প্রেজেন্স অফ মে ডিপেন্ড, হ্যাঁ ঠিক আছে, এগুলোর ওপর ডিপেন্ড করে আর কি, এটসেট্রা। যে তাহলে রেট অফ দ্য রিয়াকশন মে ডিপেন্ড অন টেম্পারেচার, প্রেশার, কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট প্রেজেন্ট অ্যাট দ্যাট টাইম, ক্যাটালিস্ট, ইনহিবিটার, হ্যাঁ তারপরে মানে পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট, লাইট, সাউন্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড, এই সমস্ত আছে কিনা এইসবের উপর ডিপেন্ড করে আর কি। আচ্ছা, এরপর এবার যদি টেম্পারেচার, প্রেশার এটাকে কনস্ট্যান্ট রাখা হয় এবং ধরে নেওয়া হয় যে কোনো ক্যাটালিসিস, ইনহিবিটর বা লাইট বা কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক বা ইলেকট্রিক ফিল্ড কিচ্ছু প্রেজেন্ট নেই, তাহলে দেখা যায় এক্সপেরিমেন্টালি এই রেট অফ দ্য রিয়াকশনটা অ্যাক্টিভ মাস অফ দ্য রিয়াক্ট্যান্টের ওপর ডিপেন্ড করে, টু দ্য রেইজ টু সার্টেন পাওয়ার আর কি। সেটা আর কি লেখা যাক, লিখে তারপরে এক্সপ্লেন করবো যে কি বলছি। যে ইফ টেম্পারেচার, প্রেশার আর kept constant, and if there is no catalyst or inhibitor present, there is no light, sound, external magnetic or electric field আর কি, etc., then rate of the reaction is directly proportional to the active masses or active mass of the reactants present at that time, এটা হয়। মানে কি, মানে এক্সপেরিমেন্ট বলছে যে রিয়াকশন, রেট অফ দ্য রিয়াকশন এই এত কিছুর উপর ডিপেন্ড করতে পারে, টেম্পারেচার, প্রেশার, এটসেট্রা এই সব কিছুর উপর ডিপেন্ড করতে পারে আর কি। এবার বলা হচ্ছে যে কনসেন্ট্রেশনটা ছাড়া বাকি সব কিছুকে যদি কনস্ট্যান্ট রাখা হয়, তাহলে ট্রুলি রেট অফ দ্য রিয়াকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাক্টিভ মাস অফ দ্য রিয়াক্ট্যান্ট প্রেজেন্ট অ্যাট দ্যাট টাইম। ঠিক আছে, এটা বলছে। তাহলে কি, যেটাকে আমি ম্যাথামেটিক্যালি কিভাবে দেখাতে পারি, যে রেট অফ দ্য রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু ওই অ্যাক্টিভ মাস, ধরো আই জে ডট ডট ডট, মানে যেখানে আই জে কে এল এগুলো ধরো রিয়াক্ট্যান্ট, এইটা। অর এটাকে লেখা যায় ভি ইকুয়ালস টু কে ইন্টু এ আই ইন্টু এ জে ডট ডট ডট। এই কেটা কিন্তু এখানে স্মল কে, ওই আগেরটার মতো ক্যাপিটাল কে না, এটা হচ্ছে স্মল কে, এটা লেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্টিভ মাস যেখানে এআই এজে এগুলো। আচ্ছা, এবার আমরা জানি যে ফর ভেরি ডাইলিউট সলিউশন,
ভেরি ডাইলিউট আর আইডিয়ালি ডাইলিউট সলিউশন আমরা জানি যে এই অ্যাক্টিভিটি অফ দ্য স্পিসিস ইজ রিলেটেড টু দ্য কনসেন্ট্রেশন, মানে বেসিক্যালি এটা হয় অ্যাক্টিভিটি টু দ্য স্পিসিস, সেটা হচ্ছে কনসেন্ট্রেশনের সাথে সমান হয় সার্টেন টু মানে মানে রেজ টু আ সার্টেন পাওয়ার আর কি। এটা আমরা জানি, মানে বেসিক্যালি বই ধরো এরকম হয় যে মানে এআই ইকুয়ালস টু গামা ইন্টু সিআই হয় ফর ভেরি ডাইলিউট সলিউশন। গামাটা যদি আমার 1 হয়ে যায় তাহলে হচ্ছে সিআই হয়, এবং শুধু সিআই না, সেই মানে যেখানে আমরা থার্মোডাইনামিক্সের এতে পরে আরও পড়বে যে তার সাথে হচ্ছে একটা পাওয়ারও থাকে, যে এই পাওয়ারটা বেসিক্যালি স্টয়চিওমেট্রিক ডিপেন্ডেন্সি হয় আর কি, যে কোনো একটা পার্টিকুলার সলিউশন যেভাবে ভাঙছে, মানে ধরো নিউ প্লাস মানে নিউ মানে মানে নিউ প্লাস এ প্লাস প্লাস নিউ মাইনাস বি মাইনাস আছে, তাহলে নিউ প্লাস নিউ মাইনাসটাও এখানে এই পাওয়ারে থাকবে আর কি। এরকম ভাবে হয়, মানে ফর ভেরি ডাইলিউট সলিউশন এটা এরকম ভাবে রিলেটেড। আর এ যেটাকে আমি বলতে পারি সি জে করে এর যে করসপন্ডিং কোফিশিয়েন্ট সেটা হয়, এইভাবে রিলেটেড হয় ফর ভেরি ডাইলিউট সলিউশন, কারণ ওই অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট যেটা বলি গামাটা 1 হয়, এটা হচ্ছে আসল কথা, এটার সাথে সমান হয়। তাহলে দেন উই ক্যান রাইট V equals to K into Ci to the power alpha Cj to the power beta ডট 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 ডট, এইভাবে হবে। ঠিক আছে, এইটা হয়, এইটাকে বলে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রেট অফ দ্য রিয়াকশন হয়, এইটাকে বলা হয় দিস ইজ দ্য ল অফ মাস অ্যাকশন, এটা ঠিক আছে। তাহলে এই আগে আমি কত অবধি নাম্বার দিয়েছিলাম, 6 দিয়েছিলাম, এটা আমি বলছি ধরো 7 নম্বর ইকুয়েশন এইটা। তাহলে এবার ওই আগের এই 6 নম্বর আর 7 নম্বর ইকুয়েশন থেকে একসাথে কি পেলাম, যে তার মানে বলতে পারছি রেট অফ দ্য রিয়াকশন মানে এইটা ইকুয়ালস টু কে ইন্টু ওই ওই পুরো জিনিসটা, একসাথে যদি দুটোকে লিখি তাহলে ফ্রম ইকুয়েশন 6 and 7 we get ওই v equals to 1 by v dxi dt equals to 1 by nu I dci dt, ওই টিটা আর আমি লিখছি না, ওটা লেখা না লেখা সমান, ইকুয়ালস টু কে ইন্টু সিআই টু দি পাওয়ার আলফা সিজে টু দি পাওয়ার বিটা ডট 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 ডট, এইটা। ঠিক আছে, এটা হলো, এইটাকে বলা হয় ডিফারেন্সিয়াল রেট ল, ডিফারেন্সিয়াল রেট ল, যেখানে এই আলফা বিটা এইগুলো হচ্ছে বেসিক্যালি এক্সপেরিমেন্টালি মেজারেবল কোয়ান্টিটি, যেটা ইভেনচুয়ালি এসে দাঁড়াবে এই আলফা ইজ দ্য অর্ডার of the reaction with respect to ith chemical species, মানে আলফাটা হবে অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু দ্য আইথ কেমিক্যাল স্পিসিস, কারণ যেটা একটু আই এর সাথে আছে, আর এই বিটাটা ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু জেথ কেমিক্যাল স্পিসিস, আর ওভারঅল বা টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন, ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন, সেটাকে যদি আমি এন দিয়ে লিখি সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস ডট 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 আরও যত পাওয়ার আছে সেইগুলো, সেটা হচ্ছে ওভারঅল অর্ডার বা টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন হুইচ ইজ এ experimentally measurable quantity, মানে এই আলফা বিটা এগুলোকে এক্সপেরিমেন্টালি মেজার করা যায়, থিওরিটিক্যালি এগুলোকে মেজার করা যায় না।
ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবং এই কেটা অ্যান্ড এই কে, এটাকে কি বলে, মানে এটা অবশ্যই এটাকে স্মল কে হবে, স্মল কে, কে ইজ দ্য rate constant or specific rate of the reaction. Rate constant or specific rate of the reaction এটাকে বলে। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে স্পেসিফিক রেট কনস্ট্যান্ট আর স্পেসিফিক রেট অফ রিয়াকশন এটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। এটা তাহলে এরপর হচ্ছে স্পেসিফিক রেট or rate constant of a reaction. এটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। তাহলে কি হলো, ফ্রম ডিফারেন্সিয়াল রেট ল কি দেখলাম আমরা, যে ভিটা হচ্ছে কে ইন্টু এআই টু দি পাওয়ার আলফা এজে টু দি পাওয়ার বিটা ডট 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 ডট, এটা হচ্ছে। এইবার যদি আমি ধরে নিই ওয়েন এই সরি এআই না, সরি মিসিং হবে এটা, এটা when এই ci to the power alpha equals to 1 cj to the power beta equals to 1, যদি এটা হয় মানে যখন ইউনিট আর কি কনসেন্ট্রেশন আছে ডট ডট বাকি সব কিছু 1 যদি হয়, তাহলে দেন v equals to k। এটা তার মানে যখন দ্য কনসেন্ট্রেশনগুলো ইউনিট কনসেন্ট্রেশন, তখন যে রেট অফ দ্য রিয়াকশন সেটাই বেসিক্যালি রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন অর দ্য স্পেসিফিক রেট। তাহলে এটাকে কি করে ডিফাইন করা যায়, ভালো করে কি করে লেখা যায়, যে স্পেসিফিক রেট অর রেট কনস্ট্যান্ট of a reaction can be defined as the rate of the reaction when all the reactants are in unit active mass, মানে কনসেন্ট্রেশন 1 মানে ওইদিকে অ্যাক্টিভিটিও 1 বলে দেওয়া যায়। তাহলে প্রপার ডেফিনেশনটা এরকমই ভালো হয়নি, আর ইন ইউনিট অ্যাক্টিভ মাস। তাহলে কি বললাম, যে রেট কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন ক্যান বি ডিফাইন অ্যাজ দ্য rate of the reaction when all the reactants are in unit active mass. ঠিক আছে, এটা হবে। আচ্ছা, তাহলে এবার ইউনিট কি হবে, এর কে ইউনিট কি হবে, তাহলে ধরো মানে কোনো একটা রিয়াকশন আমি যদি কনসিডার করি, কনসিডার এ রিয়াকশন ইনভলভিং only one reactant, এটা যদি হয় তাহলে দেন v equals to -1/nu, মানে আমি রিয়াক্ট্যান্টের রেসপেক্টে করছি, কনসিডার অনলি ওয়ান রিয়াক্ট্যান্ট, সেই জন্য মানে বেসিক্যালি এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা মাইনাস হবে। তাহলে v equals to -1/nu dc dt,
এটা মানে রিয়াক্ট্যান্টের রেসপেক্টে করছি সেই জন্য মাইনাস লিখেছি, সেটা ইকুয়ালস টু আমার লেখা উচিত কে ইন্টু সি টু দি পাওয়ার এন। এইটা মানে যেখানে আমার এনটা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন আর নিউ ইজ দ্য স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট of the reactant which is negative। ঠিক আছে, এটা হবে। তাহলে এখান থেকে এই কে ইকুয়ালস টু ভি বাই, তাহলে দেখো এখান থেকে কে ইকুয়ালস টু কি হবে, ভি বাই সি টু দি পাওয়ার এন, এইটা হবে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বাই সি টু দি পাওয়ার এন। তাহলে এখান থেকে বলতে পারি যে ইউনিট অফ কে ফর nth অর্ডার রিয়াকশন সেটা কি হবে, ভি এর ইউনিট যেটা আমরা আগে ডিসকাস করে এসেছি মোল পার লিটার পার সেকেন্ড বাই কনসেন্ট্রেশনের ইউনিট মোল পার লিটার, সেটা হোল টু দি পাওয়ার এন এইটা। তাহলে সেটা যদি করি তাহলে সেটা কি হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড মোল টু দি পাওয়ার মাইনাস এন লিটার টু দি পাওয়ার মাইনাস এন, মানে প্লাস এন হয়ে যাবে, এটা উপরে চলে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে ইউনিট অফ কে ফর nth অর্ডার রিয়াকশন। ঠিক আছে, আচ্ছা এবারে এন এর ভ্যালু এক এক করে বসাবে আর তুমি রেটটা পেয়ে যাবে, মানে ইউনিট অফ দ্য রেট কনস্ট্যান্ট পেয়ে যাবে। এবার ইউনিট অফ দ্য রেট কনস্ট্যান্ট থেকেও অনেক সময় বলে দেওয়া যায় অ্যাকচুয়ালি দ্য অর্ডার অফ দ্য রিয়াকশনটা কত, কারণ বিভিন্ন অর্ডারের জন্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট বিভিন্ন বিভিন্ন হয়। যেমন হচ্ছে ধরো এখানে যদি আমি এন এর ভ্যালু বলি আর এখানে যদি আমি ওই ইউনিট অফ কে লিখতে চাই, তাহলে জিরো যদি হয় এন এর ভ্যালু যখন জিরো তখন এটা হয়ে যাবে মোল লিটার টু দি পাওয়ার মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। তারপরে যখন এটা 1 তখন এটা সেকেন্ড ইনভার্স। তারপরে যখন এটা 2 তখন এটা হবে যখন 2 তখন এটা হবে হচ্ছে মোল টু দি পাওয়ার মাইনাস 1 লিটার টু দি পাওয়ার 1 সেকেন্ড ইনভার্স। তারপরে যখন এটা 3 তখন এটা হয়ে যাবে মোল টু দি পাওয়ার মাইনাস 2 লিটার টু দি পাওয়ার 2 সেকেন্ড ইনভার্স। তাই তো এইভাবে হবে অ্যান্ড সো অন। এইভাবে করতে পারি। ঠিক আছে, এইটা তাহলে দেখো এখান থেকেই কিন্তু একটা বোঝা যাচ্ছে এই যে মোল পার লিটার পার সেকেন্ড এটা কার ইউনিট ছিল, এটা তো ভেলোসিটি অফ দ্য রিয়াকশনের ইউনিট ছিল অ্যাকচুয়ালি। তার মানে ফর জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে এখান থেকে কতগুলো জিনিস বলা যাচ্ছে যে ফর জিরো অর্ডার রিয়াকশন এই ইউনিট অফ rate of the reaction is equals to unit of rate constant। এটা একটা হলো, ঠিক আছে। আচ্ছা আর একটা হচ্ছে ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন, ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন ইউনিট অফ রেট কনস্ট্যান্ট হচ্ছে সেকেন্ড ইনভার্স। সেকেন্ড ইনভার্স কার ইউনিট, ফ্রিকোয়েন্সির ইউনিট, হার্টজ বা সেকেন্ড ইনভার্স এগুলো ফ্রিকোয়েন্সির ইউনিট। তাহলে ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন unit of rate constant equals to unit of frequency। ঠিক আছে, এটা হলো। ঠিক আছে, তাই অবধি বুঝেছো তো? এটা আচ্ছা, এরপরে এবার একটু অর্ডার নিয়ে কথাবার্তা বলা যাক। অর্ডার অফ দ্য রিয়াকশন এইটা
আচ্ছা, অর্ডার অফ দ্য রিয়াকশনটা কি? আমি প্রথমেই বললাম এটা একটা পিওরলি এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, বাট তাও আবার আরেকবার লেখা যাক যে কনসিডার ওই আগের মতো, কনসিডার এ রিয়াকশন ইনভলভিং only one reactant, যেটা অনুযায়ী যার ডিফারেন্সিয়াল রেট লটা হয় হচ্ছে ভি ইকুয়ালস টু 1/নিউ ইন্টু ডিসি ডিটি ইকুয়ালস টু কে ইন্টু সি টু দি পাওয়ার এন, যেখানে এনটা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন। এইটা তাহলে এই অর্ডার অফ দ্য রিয়াকশন যেটা মানে বেসিক্যালি এটাকে যদি ডিফাইন করি সেটা কি করে করতে পারি, যে অর্ডার অফ দ্য রিয়াকশন can be defined as the power of concentration, power of the concentration term appears in the differential rate law, এইভাবে বলতে পারি। এইভাবে বলতে পারি যে কনসিডার দ্য এই অর্ডার অফ দ্য রিয়াকশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন টার্ম অ্যাপিয়ার্স ইন দ্য ডিফারেন্সিয়াল রেট ল। এইটা এইভাবে করতে পারি। কিন্তু অর্ডার কি করে পাওয়া যায়? অর্ডার ইজ অ্যান experimentally determined quantity। এটা অর্ডার need not be a positive integer, this can be anything, it may be positive, negative, zero, fractional, etc. যা খুশি হতে পারে এটা, ঠিক আছে? অর্ডার অফ দ্য রিয়াকশন যেমন কি, যেমন ধরো তোমার কাছে এরকম এই রিয়াকশনটার জন্য ধরো অ্যাসিটালডিহাইড আছে CH3CHO থেকে এরকম CH4 প্লাস CO হচ্ছে, এই রিয়াকশনটার জন্য অর্ডার হয় 3/2 এটা। তারপরে ধরো অর্থ হাইড্রোজেন থেকে প্যারা হাইড্রোজেন হচ্ছে, এর অর্ডার হয় হাফ, এইভাবে, ঠিক আছে? তারপরে ধরো এই যে ধরো তারপরে আরো অনেক কিছু, তারপরে ধরো ডিসোসিয়েশন অফ অ্যামোনিয়া অন টাংস্টেন, সরি, এর অর্ডার হচ্ছে 0, এগুলো হয়। হ্যাঁ, এরকম তো এরকম অনেক কিছু আছে। বা হচ্ছে কোনো একটা পার্টিকুলার অর্ডার অফ দ্য রিয়াকশান, সেটা হয়তো তোমার হচ্ছে কি একটা পজিটিভ কোয়ান্টিটি, কিন্তু সেই রিয়াকশানটার অর্ডার উইথ রেসপেক্ট টু আ পার্টিকুলার রিয়াক্ট্যান্ট হয়তো ফ্র্যাকশন হতে পারে, নেগেটিভ হতে পারে, অনেক কিছু, সেই সব অনেক উদাহরণ আমরা পরে দেখবো আর কি। হ্যাঁ, আর এবং তার থেকেও একটা ইম্পর্টেন্ট কথা আরও বলা উচিত যে দেয়ার ইজ no one-to-one correspondence between order and stoichiometric coefficient of a reaction. There is no one-to-one correspondence between the order and the stoichiometric coefficient of the reaction.
ঠিক আছে? মানে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ওই ব্যালেন্স রিঅ্যাকশন থেকে আসে আর কি, আর অর্ডারটা কিন্তু পিওরলি আলাদা। যেমন এটার ক্ষেত্রে এই ওপরে যেগুলো দেখালাম, CH3CHO থেকে CH4+CO হচ্ছে। এটার ক্ষেত্রে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট এর নিউ CH3CHO বলো, কি হচ্ছে গিয়ে সেটা হচ্ছে -1, নিউ CH4 বা নিউ CO সেগুলো হচ্ছে +1, বাট অর্ডার সেটা কিন্তু 3/2 হয়। ঠিক আছে? এরকম কোনো খরচ নেই। আচ্ছা, এটা একটা হলো। আচ্ছা, আর একটা লাস্ট বাট নট লিস্ট যে আর একটা জিনিস পড়াতে হবে, সেটা হচ্ছে মলিকুলারিটি। আচ্ছা ঠিক আছে, এখানেই আজকে শেষ করছি। মলিকুলারিটি থেকে পরের দিন স্যার বলে দেবে। আমি অর্ডার থেকেই শেষ করলাম। এই অবধি মলিকুলারিটি বলতে আর একটু সময় লাগবে। আজকে অলরেডি অনেকটা বলে ফেলেছি। ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে মলিকুলারিটি থেকে পরের দিন স্যার বলবে। বলো, এটা থেকে বলো কারোর কোনো অসুবিধা আছে কি? সবাই বুঝতে পেরেছো তো আজকে যা যা বলেছি? ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। মলিকুলারিটিতে আর যাচ্ছি না, ওটা পরের দিন স্যার বলে দেবে।